অবশেষে পাকিস্তানের কাছে ৪০০ কিলোমিটার রেঞ্জের একটি বিশাল ব্যালিস্টিক মিসাইল ক্রয় করেছে বলে ইন্ডিয়ান ডিফেন্স আউটলেট, যেটি ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইং নামে পরিচিত, এই ধরনের ডিফেন্স আউটলেটের মাধ্যমে আমরা জানতে পারি। বর্তমান সময়ে তারা পুরো ইন্ডিয়ান আউটলেট বা ইন্ডিয়ান বিভিন্ন ডিফেন্স মিডিয়াগুলো এই জিনিসটি কভার করছে এবং বাংলাদেশের এই প্রকিউরমেন্টের ব্যাপারে তাদের অনেক বেশি মাথা ব্যথা। কেননা বর্তমান সময়ে বাংলাদেশের হাতে যদি ৪০০ কিলোমিটার রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল থাকে, তাহলে বাংলাদেশ চাইলে খুব সহজে ইন্ডিয়ার অত্যন্ত গভীরে বিভিন্ন অঙ্গরাজ্য থেকে শুরু করে রাজ্যগুলোতে বা তাদের ক্যাপিটাল সিটিতে বড় আক্রমণ করতে পারবে, বা বাংলাদেশের আশেপাশে যে সামরিক ঘাঁটিগুলো রয়েছে ভারতের, সেই ঘাঁটিগুলোতে বড় ধরনের হামলা করতে পারবে। শিলিগুড়ি বা চিকেন নেক যে জিনিসটা রয়েছে, সেই জিনিসটাতে হামলা করা তো বর্তমান সময় বাংলাদেশের জন্য অনেক সহজ হইলেও বর্তমান সময় বাংলাদেশের হাতে ব্যালিস্টিক মিসাইল যদি চলে আসে, তাহলে ভারতের কত বড় একটি ব্যাপার হয়ে যেতে পারে যে বাংলাদেশ হস্তক্ষেপ করা ভারতের জন্য অনেকটাই কঠিন হয়ে দাঁড়াবে। তখন সামরিক হস্তক্ষেপ থেকে শুরু করে যে কোনো ধরনের হস্তক্ষেপ করার আগে ভারত এবং মিয়ানমারের মতো দেশগুলো অনেক বেশি চিন্তা করবে, আর এটির কারণে মূলত বর্তমানে তারা সবচেয়ে বেশি ভয়ে রয়েছে। তবে বাংলাদেশ কি আসলে ব্যালিস্টিক মিসাইল ক্রয় করেছে, এই জিনিসটি বোঝার চেষ্টা করবো এখন। কেননা বাংলাদেশের খুব দীর্ঘদিন ধরে পরিকল্পনা ছিল ব্যালিস্টিক মিসাইল ক্রয় করা। এমনকি শুধুমাত্র ক্রয় করা নয়, বাংলাদেশের পরিকল্পনা ছিল যে নিজেদের মাটিতে ব্যালিস্টিক মিসাইল তৈরি করা। এর মাধ্যমে মূলত বাংলাদেশ তাদের যে অ্যাটাক ক্যাপাবিলিটি রয়েছে বা অফেন্সিভ ক্যাপাবিলিটি রয়েছে, এটিকে বৃদ্ধি করতে চাচ্ছিল। কেননা শুধুমাত্র ডিফেন্স রিলেটেড প্রকিউরমেন্ট করলেই শুধুমাত্র নিজেদের দেশকে সুরক্ষিত রাখা যায় না। বাংলাদেশকে বা যে কোনো দেশকে তাদের নিজেদেরকে সুরক্ষিত করতে হলে ইরানকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো ইরান যেমন অ্যাটাক করার ক্যাপাবিলিটি অর্জন করেছে, একই সাথে ডিফেন্স করার ক্যাপাবিলিটি অর্জন করেছে। অ্যাটাক করার ক্যাপাবিলিটি থাকলেই কোনো দেশ সে দেশে সহজে আক্রমণ করতে চায় না। কেননা আপনি জানবেন যে আমি যদি ওই দেশকে আক্রমণ করি, তাহলে সে দেশও আমাকে পাল্টা আক্রমণ করতে পারে। আপনি যদি ওই দেশের ক্ষতি করে ফেলেন, তাহলে ওই দেশ পাল্টা আপনার ক্ষতি করতে পারে। আর এটি মূলত ডিফেন্সের সবচেয়ে বড় নীতি। বাংলাদেশ এই জিনিসটি বাস্তবায়নের জন্যই বর্তমান সময়ে যে ধরনের প্রকিউরমেন্ট করছিল, যেমন অ্যাটাক ড্রোন ক্রয় করা বা অ্যাটাক হেলিকপ্টার ক্রয় করা এবং অত্যাধুনিক ফাইটার জেট ক্রয় করা এবং ব্যালিস্টিক মিসাইল, তার মধ্যে আরেকটি নতুন সংযোজন হতে পারে। কেননা বর্তমান সময় বাংলাদেশের এই জিনিসটি খুবই দরকার। কেননা ব্যালিস্টিক মিসাইল ছাড়া এরকম যুদ্ধে যেটা কখনোই সম্ভব না। বর্তমান সময়ে যদি আমরা সবচেয়ে বেশি ধনী মানুষকে চিনি, ইলন মাস্ক বর্তমান সময় বলেছেন যে আমেরিকার আসলে বড় বড় ফাইটার জেট বা স্টেল ফাইটার জেট ক্রয় না করে আসলে হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল বা সুপারসনিক ব্যালিস্টিক মিসাইলের দিকে মনোযোগী হওয়া উচিত। অর্থাৎ বর্তমান সময়ে যুদ্ধের ড্রোন, অ্যাটাক ড্রোন এবং হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল, সুপারসনিক ব্যালিস্টিক মিসাইল, এই ধরনের মিসাইলগুলো গুরুত্বপূর্ণ। আসলে ওই ধরনের ফাইটার জেট আসলে তেমন বেশি কার্যকরী না। বর্তমান সময়ে আপনি কোনো একটি ফাইটার জেট কেমনভাবে বানাইতে পারবেন না যেটি আসলে পুরোপুরিভাবে রাডারকে ফাঁকি দিয়ে ঢুকে যাবে। এটা পুরো একটা মিথ্যা বা ভুয়া একটা ব্যাপার হতে পারে যে পুরোপুরিভাবে স্টেল ক্যাপাবিলিটি অর্জন করা কারো ধরনের সম্ভব না। অন্যদিকে হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল চাইলেও কোনো মিসাইল সিস্টেম বা কোনো ডিফেন্স মিসাইল সিস্টেম আটকাইতে পারে না। এজন্য মূলত বর্তমান সময়ে এই ধরনের ব্যালিস্টিক মিসাইল বা হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল খুবই গুরুত্বপূর্ণ যে কোনো দেশের সুরক্ষা এবং নিরাপত্তার জন্য। আর বাংলাদেশ এটিকে মাথায় রাখার মাধ্যমে বোরাখান ব্যালিস্টিক মিসাইল কেনার জন্য তুরস্কের সাথে অনেক পূর্ব থেকে আলোচনা করে আসছিল। বর্তমান সময়ে সেটি ক্রয় করেছে কিনা বা ডেলিভারি পাবে কিনা, এই জিনিসটা আমরা এখনো জানি না। ভবিষ্যতে ডেলিভারি পাইলে হয়তো এটা কনফার্ম হওয়া যেতে বাংলাদেশ তুরস্কের কাছে বোরাখান ব্যালিস্টিক মিসাইল ক্রয় করেছে কিনা। তবে বোরাখান ব্যালিস্টিক মিসাইল কিছুদিন পূর্বে আসলে টেস্ট করা হয়েছিল 2019 থেকে 20-এর মধ্যে। তাই এই ব্যালিস্টিক মিসাইলটা কতটা কার্যকর বা যুদ্ধক্ষেত্রে এখন পর্যন্ত ইউজ করা হয়নি, তাই এটার ক্যাপাবিলিটি সম্পর্কে পুরোপুরিভাবে ধারণা পাওয়া যায় না। আর যেহেতু তুরস্ক যে ধরনের ন্যাটো স্ট্যান্ডার্ড টেকনোলজি ডেভেলপ করে, তাই বলা যেতে পারে যে বোরাখান ব্যালিস্টিক মিসাইল অনেকটাই ক্ষেত্রে ক্যাপাবল এবং বর্তমান সময়ে যে আধুনিক প্রযুক্তিগুলো রয়েছে ন্যাটো স্ট্যান্ডার্ডে, সে ধরনের প্রযুক্তির মাধ্যমে আসলে বোরাখানের মতো ব্যালিস্টিক মিসাইল তুরস্ক অবশ্যই উৎপাদন করে থাকবে। তো যদিও এটি ব্যাটেল টেস্টেড না, এ কারণেই মূলত বাংলাদেশ হয়তো আরেকটি অল্টারনেটিভ অপশন হিসেবে পাকিস্তানের কাছ থেকে হাতিফ নামে যে পাকিস্তানের ব্যালিস্টিক মিসাইল রয়েছে, যার রেঞ্জ প্রায় 400 কিলোমিটার, এটি আবডালি নামেও পরিচিত, এই ধরনের মিসাইল ক্রয় করতে পারে। এবং পাকিস্তানের কাছে বাংলাদেশ মিসাইল ক্রয় করলে তা অবশ্যই প্রযুক্তি সহ ক্রয় করার ব্যাপারটাই অনেক গুরুত্ব পাবে। কারণ বর্তমান সময় পাকিস্তানের সাথে যে সম্পর্ক রয়েছে, বাংলাদেশ যদি পাকিস্তানের কাছে প্রযুক্তি চেয়ে বসে, তাহলে অবশ্যই পাকিস্তান তা দিবে। এবং বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো বা স্বাভাবিক রাখার জন্য বা ইন্ডিয়াকে চাপে রাখার জন্য পাকিস্তান কখনোই বাংলাদেশকে প্রযুক্তি না দেওয়ার ব্যাপারে কখনোই অনাগ্রহ প্রকাশ করবে না। আর এই জিনিসটি বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীকে আগ্রহী করে তুলতে পারে পাকিস্তানের কাছ থেকে এই ধরনের ব্যালিস্টিক মিসাইল ক্রয় করা। আর পাকিস্তানের যে হাতিফ ব্যালিস্টিক মিসাইল বা আবডালি নামে যে ব্যালিস্টিক মিসাইলটি তারা যুক্ত করেছে তাদের বহরে, এই মিসাইলটি 2011 সালে, আজ থেকে অনেক বছর পূর্বে আসলে টেস্ট করা হয়ে গেছে এবং অনেকটাই ব্যাটেল টেস্টেড বলা যেতে পারে যে তাদের বহরে অনেকদিন ধরে থাকার কারণে এর উপর নির্ভরশীলতা সহজেই রাখা যায় আর কি। এই জন্যই মূলত বাংলাদেশ সেনাবাহিনী হয়তো এই ধরনের একটি ব্যালিস্টিক মিসাইল ক্রয় করে থাকবে এবং পাকিস্তানের সাহায্যে নিজেদের মাটিতে উৎপাদনের পরিকল্পনা থাকতে পারে। তো ব্যাপারটা এই ধরনের। আমরা একটা নিউজ অ্যানালিসিসের মধ্যে বোঝার চেষ্টা করলাম যে বাংলাদেশ কেন পাকিস্তানের এই ধরনের ব্যালিস্টিক মিসাইল ক্রয় করতে পারে। তো আজকের জন্য এখানে শেষ করছি। এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাইতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আর বাংলাদেশ আর কি ধরনের মিসাইল ক্রয় করতে পারে পাকিস্তানের কাছে, তাও জানাইতে পারেন আমাদের কমেন্ট বক্সে। দেখা হবে অন্য কোনো অঞ্চলে, ইনশাল্লাহ। বাই।